Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার আজকে খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারগুলোকে তোমরা বারবার কনভারসেশনে ব্যবহার হতে দেখবে, বারবার সেন্টেন্সে এগুলোকে ব্যবহার হতে দেখবে। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানা খুব দরকার। দেখো, কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমরা খুব একটা সহজেই সেগুলোকে ট্রান্সলেট করতে পারি না। আর ঠিক সেই সময় আমাদের স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। এগুলোকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, খুব সহজেই ওই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো ডুবে থাকা বা মগ্ন হয়ে থাকা। আমরা প্রায় বলে থাকি ছেলেটা ভিডিও গেম খেলায় মগ্ন হয়ে আছে, সে বই পড়াতে মগ্ন হয়ে আছে, বই পড়ায় ডুবে আছে। তো এরকম বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় অবজেসড উইথ এর ব্যবহার করতে পারি। দেখো, এটা হলো একটা স্ট্রাকচার। এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে কি করে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। যদি আমি বলি সে তার বই নিয়ে ডুবে আছে বা সে তার বইয়ের ভেতরে মগ্ন, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? শি ইজ অবজেসড উইথ হার বুকস। শি ইজ অবজেসড উইথ হার বুকস। যদি আমি বলি সে সিনেমা দেখায় মগ্ন হয়ে আছে, he is obsessed with watching movies. He is obsessed with watching movies. সে নতুন ভাষা শেখায় মগ্ন। She is obsessed with learning new languages. She is obsessed with learning new languages. তোমরা বুঝতে পারছো এই বাংলা সেন্টেন্সটাকে, এই বাংলা বাক্যটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা অবজেসড উইথ এর ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় অবজেসড উইথ এর ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। যখন বাংলা বাক্যে থাকবে মগ্ন হয়ে আছে, কেউ কোনো জিনিসে ডুবে আছে, তখন আমরা অবজেসড উইথ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো এই অনুযায়ী বা এই অনুসারে। আমরা প্রায় বলে থাকি তোমাকে এই অনুসারে কাজ করতে হবে, তাকে রীতি অনুসারে কাজ করে চলতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বলতে পারি ইন অ্যাকর্ডেন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স উইথ কে আমরা এই ক্ষেত্রে এই অর্থে সেন্টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তিনি আইন অনুসারে কাজ করেছিলেন। হি অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। হি অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। পেমেন্টটি চুক্তির শর্তাবলী অনুযায়ী করা হয়েছিল। দ্য পেমেন্ট ওয়াজ মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কন্ট্রাক্ট টার্মস। দ্য পেমেন্ট ওয়াজ মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কন্ট্রাক্ট টার্মস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ কে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো এই অনুসারে বা এই অনুযায়ী, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এটার অনুসারে। পরেরটা হলো এটার তুলনায়। আমরা প্রায় বলে থাকি এটা ওটার তুলনায় বড়, এটা ওটার তুলনায় দামি, এটার তুলনায় ওটা অনেক ভালো। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ কম্পেয়ার্ড টু। ফর এক্সাম্পল, এই বাড়িটা আগেরটার তুলনায় বড়। This house is bigger as compared to the previous one. This house is bigger as compared to the previous one. এই শহরটি অন্য শহরগুলোর তুলনায় পরিষ্কার। This city is cleaner as compared to other cities. This city is cleaner as compared to other cities. যদি আমি বলি গত বছরের তুলনায় দাম বেড়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? As compared to last year, the prices have increased. As compared to last year, the prices have increased. তো তোমরা বুঝতে পারছো as compared to কে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছুর তুলনায়, এটার তুলনায় ওটা এরকম, তখন আমরা সেন্টেন্সে as compared to এর ব্যবহার করতে পারি, যখন আমরা কম্পেয়ার করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো শুধু তাই নয়, অর্থাৎ শুধু এটা নয় ওটাও। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারটা ব্যবহার করব? দেখো, এখানে আমরা একটা খুব সহজ আর সুন্দর স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব নট অনলি বাট অলসো, অর্থাৎ শুধু এটা নয় ওটাও। এক্সাম্পল দেখো, তিনি শুধু দয়ালুই নয়, বুদ্ধিমতীও। She is not only kind but also intelligent. She is not only kind but also intelligent.
যদি আমি বলি তিনি শুধু পরিশ্রমী নয়, সময়নিষ্ঠ, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং বাট অলসো পাংচুয়াল। হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং বাট অলসো পাংচুয়াল। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা নট অনলি বাট অলসো ব্যবহারটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরেরটা। দেখো, আমরা প্রায় বলে থাকি এটাতে অবাক হওয়ার কিছু নেই, তাকে এখানে দেখে অবাক হওয়ার কিছু নেই, সে এখানেই কাজ করে। তো অবাক হওয়ার কিছু নেই বা এটাতে অবাক হওয়ার কিছু নেই, এরকম স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করব? অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন এরকম অর্থ করব তখন আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করতে পারি নো ওয়ান্ডার। ফর এক্সাম্পল, অবাক হওয়ার কিছু নেই যে সে ক্লান্ত, সে সারা রাত কাজ করেছিল। নো ওয়ান্ডার হি ইজ টায়ার্ড, হি ওয়ার্কড অল নাইট। নো ওয়ান্ডার হি ইজ টায়ার্ড, হি ওয়ার্কড অল নাইট। যদি আমি বলি অবাক হওয়ার কিছু নেই যে সে পরীক্ষাটায় পাশ করেছিল, সে কঠোর অধ্যয়ন করেছিল। নো ওয়ান্ডার শি পাসড দ্য এক্সাম, শি স্টাডিড হার্ড। নো ওয়ান্ডার শি পাসড দ্য এক্সাম, শি স্টাডিড হার্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এতে অবাক হওয়ার কিছু নেই বোঝাতে নো ওয়ান্ডারকে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো এখন থেকে। আমরা প্রায় বলে থাকি এখন থেকে আমি ইংরেজি বলা শুরু করব, এখন থেকে আমি কঠোর অধ্যয়ন করা শুরু করব। তো এখন থেকে বোঝাতে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই অর্থটা বোঝাতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব ফ্রম নাও অনওয়ার্ডস। ফ্রম নাও অনওয়ার্ডস। যদি আমি বলি আজ থেকে শুরু করব, তাহলে কি হবে? ফ্রম টুডে অনওয়ার্ডস। দেখো, এরকম স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই ধরনের অর্থ সেন্টেন্সে তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো, এখন থেকে আমি আরো কঠোর অধ্যয়ন করব। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল স্টাডি হার্ডার। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল স্টাডি হার্ডার। যদি আমি বলি আজ থেকে আমি কঠোর অধ্যয়ন করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল স্টাডি হার্ডার। এখন থেকে তুমি অবশ্যই নিয়মগুলো মেনে চলবে। From now onwards you must follow the rules. From now onwards you must follow the rules. বা আমরা এটাও বলতে পারি আজ থেকে তুমি নিয়মগুলো অবশ্যই মেনে চলবে। From today onwards you must follow the rules. কাল থেকে তুমি অবশ্যই নিয়মগুলো মেনে চলবে। From tomorrow onwards you must follow the rules. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। পরের স্ট্রাকচারটা দেখো। পরের স্ট্রাকচারটা হলো প্রায় সমস্ত। দেখো, আমরা প্রায় বলে থাকি প্রায় সমস্ত অতিথিরা চলে এসেছে, প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষাটায় পাশ করে গেছে। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব নিয়ারলি অল। এক্সাম্পল দেখো, প্রায় সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষাটায় পাশ করেছিল। নিয়ারলি অল স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। নিয়ারলি অল স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। যদি আমি বলি প্রায় সব দোকান আজ বন্ধ, তাহলে সেন্টেন্সটা কি হবে? নিয়ারলি অল শপস আর ক্লোজ টুডে। নিয়ারলি অল শপস আর ক্লোজ টুডে। দেখো, এখানে আমরা নিয়ারলি অলের জায়গায় অলমোস্ট অলের ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি অলমোস্ট অল শপস আর ক্লোজ টুডে। অলমোস্ট অল শপস আর ক্লোজ টুডে। অলমোস্ট অল স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। পরের স্ট্রাকচারটা হলো আশা করা যায়। আমরা প্রায় বলে থাকি তার কাছ থেকে এটা আশা করা যায়, সে সময় মতো পৌঁছাবে, এটা আশা করা যায়। অর্থাৎ তার থেকে আশা করা যায় যে সে সময় মতো পৌঁছাবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব এক্সপেক্টেড টু। এক্সপেক্টেড টু। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি কাল এসে পৌঁছাবেন আশা করা যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ টুমরো। হি ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ টুমরো। ট্রেনটা সময় মতো পৌঁছাবে আশা করা যায়। The train is expected to reach on time. The train is expected to reach on time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আশা করা যায়, কারো থেকে কিছু আশা করা যায় বা সে এটা করবে এটা আশা করা যায়, এরকম বোঝাতে আমরা এক্সপেক্টেড টু এর ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখব পরেরটা। দেখো, আমরা যখন দুটো অপশন পাই তখন প্রায় বলে থাকি আমি দুটোর মধ্যে কনফিউজড, আমি দুটোর মধ্যে দোনামোনা, অর্থাৎ কোনটা করব বুঝে উঠতে পারছি না। অর্থাৎ আমি দোনামোনায় আছি, এটা করব নাকি ওটা করব, অফারটা অ্যাকসেপ্ট করব নাকি করব না, চাকরির পরীক্ষাটায় বসবো নাকি বসবো না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি, এখানে একটা স্ট্রাকচারের ব্যবহার করতে পারি। সে স্ট্রাকচারটা হলো ইন আ ডিলেমা। ইন আ ডিলেমা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কোন ড্রেসটা পরবো তা নিয়ে দোনামোনায় আছি। আই এম ইন আ ডিলেমা অ্যাবাউট হুইচ ড্রেস টু ওয়্যার। আই এম ইন আ ডিলেমা অ্যাবাউট হুইচ ড্রেস টু ওয়্যার।
আমরা দামি গাড়িটা কিনবো কিনা তা নিয়ে দোনামোনায় ছিলাম। We were in a dilemma about buying the expensive car. We were in a dilemma about buying the expensive car. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন আ ডিলেমাকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো বাংলায় বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, অর্থাৎ এরকম অর্থ করব, তখন আমরা সেন্টেন্সে ইন আ ডিলেমার ব্যবহার খুব সহজেই করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি আজ নয় অন্য কোনো দিন, বা এটা আজ নয় অন্য কোনো দিন করা যাক। এই ব্যাপারটা আজকে না আলোচনা করে অন্য কোনো দিন করা যাক, অন্য কোনো দিন আলোচনা করা যাক, বা অন্য কোনো সময় আলোচনা করা যাক। তো অন্য কোনো সময় বোঝাতে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি? যদি আমি বলি এটা নিয়ে অন্য কোনো সময় কথা বলা যাক, লেটস টক অ্যাবাউট ইট সাম আদার টাইম। লেটস টক অ্যাবাউট ইট সাম আদার টাইম। যদি আমি বলি এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাক, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেটস টক অ্যাবাউট ইট সাম আদার ডে। লেটস টক অ্যাবাউট ইট সাম আদার ডে। যদি আমি বলি আমি অন্য কোনো দিন তোমাদের বাড়িতে আসবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will come to your house some other day. I will come to your house some other day. তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে আমরা বাদই দিতে পারি না। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার আমাদের সব সময় করতে হয় একটা নর্মাল কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ইনক্লুড করে একটা কনভারসেশনকে কন্টিনিউ করবে, তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে, এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ইউজফুল মনে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.